সুপ্রিয় দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় রোহিঙ্গা প্রত্যাবাসন সংকটের জট কি খুলছে। আর এই বিষয়ে আলোচনার জন্য আরটিভি স্টুডিওতে আছে সাবেক রাষ্ট্রদূত এম শফিউল্লাহ, অবসরপ্রাপ্ত রিয়ারাত বিড়াল ও সাবেক রাষ্ট্রদূত ASM A আওয়াল, এবং অনলাইনে যুক্ত আছেন নিরাপত্তা ও ভূ রাজনীতি বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনতার দলের চেয়ারম্যান শামীম কামাল। দর্শক, নিজ দেশে জাতিগত নিধন যজ্ঞের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় 12 লাখ রোহিঙ্গাদের মধ্যে 1,80,000 জনকে নিজেদের নাগরিক হিসাবে চূড়ান্তভাবে নিশ্চিত করেছে মিয়ানমার। যাচাই বাছাই চলছে আরো 70,000 জনের পরিচয় নিয়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানের সঙ্গে গেল 4 এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে এমন তথ্য জানিয়েছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা উপপ্রধানমন্ত্রী উ থান শিউ। 2018 থেকে 2020 সালের মধ্যে মিয়ানমারকে 6 ধাপে 8 লাখ রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। তালিকায় থাকা বাকি 5.5 লাখের যাচাই কার্যক্রম দ্রুত সম্পন্ন করার কথা বলেছে প্রতিবেশী দেশটি। মিয়ানমারের তরফ থেকে এমন ঘোষণাকে রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়ায় একটি বড় অর্জন হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। বিশেষজ্ঞদের কেউ কেউ বলছেন এর মধ্যে দিয়ে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা প্রত্যাবাসনের জট খুলতে চলেছে। তবে বাংলাদেশ মিয়ানমারের সীমান্তবর্তী অঞ্চল রাখাইন রাজ্য পুরোপুরি আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় মিয়ানমারের জান্তা সরকারের এমন ঘোষণা আদৌ বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। এমন একটি প্রেক্ষাপটে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যৌক্তিক ও কার্যকর বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে সমাধানের পথ খুঁজব আজকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব শামীম কামাল, 1,80,000 রোহিঙ্গার পরিচয় চূড়ান্তভাবে নিশ্চিত করেছে মিয়ানমার। এটাকে আপনি কিভাবে দেখছেন? রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় এটা কতখানি বিশেষ সুবিধা দেবে? জি, আপনাকে ধন্যবাদ। সম্প্রতি আমরা যেটা শুনতে পেলাম যে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়ার একটা প্রস্তাব জান্তা সরকার দিয়েছে, আমি এটা মোটেই আশাবাদী নই। এটা একটা শুভঙ্করের ফাঁকি, এটা খুবই সুস্পষ্ট আমার কাছে অন্তত। এখন মায়ানমারের জান্তা সরকার ভাগাড়ের মরা গরুর মতো, এবং যে কোনো শকুন তাকে খাবলে খাবলে খাবে। এবং মিয়ানমারের যে কূটনৈতিক চরিত্র, এটা অত্যন্ত জঘন্য। অতীতে কতবারই এরকম কথা দিয়েছে, সেটা বাস্তবায়ন করেনি কোনোভাবেই। এখন তারা এতটাই বিপদে পড়েছে যে এখন যে কোনো খড়কুটো পেলেই সেটাকে অবলম্বন করে তারা বাঁচতে চাইবে। খেয়াল করুন যে বিমস্টেক যে মিটিং হলো, সাইডলাইন যে মিটিং গুলি হলো, তাতে কিন্তু মিয়ানমারের জান্তা সরকার প্রধান জেনারেল মিন অংলা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেননি। যদিও প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন নরেন্দ্র মোদী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিমস্টেকের নেতারা। তাহলে কথা হলো, এটা যদি প্রতিজ্ঞাবদ্ধ একটা বিষয় হতো, তাহলে প্রধান উপদেষ্টার সাথে মিনেংলা দেখা করে এই কথাটা বলতে পারতেন। এটার কারণ হচ্ছে একটা, যাতে এই বিষয়টাকে নিয়ে এক ধরনের ছল চাতুরি করা যায়, যেটা মিয়ানমারের চরিত্রে একাধিকবার খুবই সুস্পষ্ট হয়েছে। এখন তারা এতটাই বিপদে পড়েছে যে পুরা আরাকান অঞ্চলের যে এখন তো তাদের কোনো প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই আর অবশিষ্ট নাই। রাখাইনের এখন এই মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবর্ষণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে আরাকান আর্মি বা ইউএলএ কে সামনে টেবিলে না বসাতে পারলে কোনো দিনে রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সম্ভব না। আর এটা শুধু কথা বলে, তারা কোথায় ফিরে যাবে? প্রশ্ন হচ্ছে এটা। তারা কি তাদের বাস্তবিটায় ফিরে যাবে? অসম্ভব। সেই বাস্তবিটা এখন চায়নার অর্থনৈতিক জোন। এখানে সবচেয়ে বেশি প্রভাব যে দেশটি করতে পারতো বা সংস্থাটি করতে পারতো, সেটি হচ্ছে চায়না। আমরা চায়নার দিক থেকে এই ব্যাপারে কোনো ধরনের প্রতিশ্রুতি পাচ্ছি না। এখন এই যে রোহিঙ্গাদের ফেরত যাওয়ার কথা যে উঠছে, তারা কি এখন নেপিদোতে ফিরে যাবে নাকি তাদের বাস্তবিটায় ফিরে যাবে? বাস্তবিটায় ফেরার কিন্তু কোনো সম্ভাবনা নাই। তো সুতরাং এটা একেবারে একটা মুখরোচক মনোলোভা একটি প্রস্তাব, যে ফাঁদে পা দেওয়াটা বাংলাদেশের জন্য একটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা হবে বলে আমি মনে করছি। যদি পদ্ধতিগতভাবে এগোতে হয়, তাহলে এটা জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব আনতে হবে, নিরাপত্তা পরিষদে পাশ করাতে হবে, সেখানে জাতিসংঘ বাহিনী মোতায়েন করতে হবে, এবং অবশ্যই আরাকান আর্মি বা ইউএল এর মতামত ছাড়া এই প্রত্যাবর্ষণ কখনোই সম্ভব হবে না। শুধু আমার দৃষ্টিতে এটা একটা রীতিমতো একটি ফাতানো ফাঁদ, একটা ফাঁদ, যে ফাঁদে কোনোভাবে বাংলাদেশের পা দেওয়া উচিত নয়। জি, ধন্যবাদ শামীম কামাল। আপনার কাছে পরে আমি আবার আসবো। জনাব আব্দুল আওয়াল, বিমস্টেকের সম্মেলনের আগে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফর করেছে। তো রোহিঙ্গা সংকটের সমাধান অন্তর্বর্তী সরকারের যে কূটনৈতিক তৎপরতা, তা নিয়ে আপনার বিশ্লেষণ কি? এখন পর্যন্ত কতখানি সফল বলে আপনি মনে করেন? ধন্যবাদ। রোহিঙ্গা সমস্যা তো এখন আমাদের এক দশকের মতো হতে যাচ্ছে। তো এই যে সমস্যাটা, এটার পরে যে বৈশ্বিক যে পট পরিবর্তন হয়েছে, বিশেষত রাশিয়া ইউক্রেন ওয়ার, এরপরে গাজার যুদ্ধ এবং সামগ্রিকভাবে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা, এই সব মিলিয়ে এটা অলমোস্ট ওয়াজ এ ফরগটেন ইস্যু। এটা প্রায় হারিয়ে যাচ্ছিল। তো সেই হারিয়ে যাওয়া একটা অবস্থা থেকে এটাকে এখন ওই ব্রিং থেকে টেনে তোলার মতো একটা প্রচেষ্টা। তো সেই হিসাবে আমরা অবশ্যই বলবো যে আমাদের যে প্রচেষ্টা আছে এটাকে সামনে নিয়ে আসা, অ্যান্ড তার সাথে আমাদের কিছু কম্পালশনও চলে এসছে, যেমন মার্কিন সহায়তা, ইউএস এইড এবং আন্তর্জাতিক সহায়তার যে ব্যবস্থা, এটার ডিসরাপশন হওয়াতে এখন যে রোহিঙ্গাদের ভরণ পোষণ যেটা $12 ছিল, সেটা তো নেমে যাচ্ছে $6। তো এটার পরে জাতিসংঘের মহাসচিব উনি এসেছিলেন, এরপরে একটা মুভ হচ্ছে যে এই খরচটা যাতে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে আমরা পেতে পারি। তো সেদিকেও একটা মুভ হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটা মুভ, আমাদের যে কূটনৈতিক তৎপরতা সেটা আমরা করতে পেরেছি। আর চায়নার সাথে যে আলোচনা হয়েছে, এটাতে আমি বলবো এটা উল্লেখযোগ্য, কারণ চায়না বলেছে যে এই যে সমস্যাটা, এটার জন্য তারা আলোচনার ব্যবস্থা করবে বাংলাদেশ এবং মিয়ানমারের ভিতরে। তো ব্রিগেডিয়ার জেনারেল কামাল যেটা উল্লেখ করেছেন সঠিকভাবে, যে আলোচনাটা কার ভিতরে হবে, এটাই এখন একটা প্রশ্ন। যেহেতু রাখাইন স্টেটের যে পরিস্থিতি সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আরাকান আর্মির যে দখল, 17 আউট অফ মানে 18টার ভিতরে 16টা তারা টাউনশিপ দখল করে নিয়েছে, মাত্র 3টা বাকি আছে। তো এই পরিপ্রেক্ষিতে চায়নার যে প্রতিশ্রুতি, তো সেটা আমাদের দেখতে হবে কিভাবে সেটা ইমপ্লিমেন্টেশন হয়। কারণ এর আগেও চায়নার যে দুতিয়ালি, তার ফলেই কিন্তু আমরা কতগুলো এগ্রিমেন্ট ঠিক না, একটা পেপার আমরা সই করেছিলাম মায়ানমার সাথে, যেটা কোনো ফল বয়ে আনেনি। তো এই সব মিলিয়ে আমি যেটা বলবো যে ওয়েট অ্যান্ড সি চায়না কি রোল প্লে করে সেটার উপরে। এখন চায়না বা যেই হোক, যারাই প্লেয়ার এখানে আছে, কেউ যে আমাদের জন্য রোল প্লে করবে আমি সেটা মনে করি না। তারা যে রোল প্লে করবে তাদের স্বার্থে করবে, কারণ এখানে তাদের স্বার্থ এখন সাংঘাতিকভাবে একটা চ্যালেঞ্জের মুখে চলে এসছে। কারণ রাখাইন স্টেটে জাপান, ইন্ডিয়া, চায়না, সাউথ কোরিয়া সবার ইনভেস্টমেন্ট আছে, সিঙ্গাপুর, আমরা তো জানি, আমরা তো এমন দেখেছি যে ভারত গিয়ে বলেছে যে আমরা তোমাদের সাথে আছি, যখন আমাদের এই বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে ছিল। মানে প্রত্যেকের স্বার্থ কিন্তু না, আমাদের সাথে সবাই আছে, আমাদের সাথে সবাই আছে। তো এটা তো একটা ডিপ্লোম্যাটিক ভারত কিন্তু তখন আপনার মিয়ানমারে বলেছিল, আমাদের সাথে বলেনি। ভারত তখন নরেন্দ্র মোদী মিয়ানমারে বলেছে যে আমরা তোমার সাথে আছি। মনে আছে এটা? ধরুন আমাদের যে মানে সবচেয়ে ডিপেন্ডেবল ইনভেস্টর জাপান, এত ভালো বন্ধু, তো জাপান যখনই বলবে একটা কথা, হয়তো ঢাকাতে এসে বলল এই রোহিঙ্গা সমস্যা সম্পর্কে আপনার একটা বিবৃতি দিল, সাথে সাথে তার পরের দিনই আবার কোনো একটা মিনিস্টার নিবেদিত যাচ্ছে। জি, ধন্যবাদ জনাব শফিউল্লাহ।
রোহিঙ্গা প্রত্যাবাসনে 2017 সাল থেকেই বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হচ্ছে। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক আলোচনা ও সমঝোতার চেষ্টা হচ্ছে। এবারের উদ্যোগের বিশেষত্ব কি বলে আপনি মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ। এটা অ্যাকচুয়ালি তো 2017 অগস্টেই 25 অগস্ট থেকে আরম্ভ হয়েছিল। তারপরে ঢল আসছিল, কিন্তু তখন আমরা বাধা দেয়নি। 2018 সনে কিন্তু একটা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তার স্বদেশে প্রত্যাবর্তনের জন্য। এটা চায়নার সাহায্যে এটা হয়েছিল। এরপরে চায়না 3টা আরও মিটিং করেছে পররাষ্ট্রমন্ত্রী লেভেলে, বাংলাদেশ বা মিয়ানমার পররাষ্ট্রমন্ত্রী লেভেলে 3টে মিটিং হয়েছে, মেকানিজমও হয়েছিল। এবং ইতিমধ্যেই বাংলাদেশ 8 লক্ষ রোহিঙ্গার লিস্ট দিয়েছিল। তখন কথা ছিল তারা স্ক্রুটিনি করবে, করে যারা ডকুমেন্টেশন আছে প্রমাণ করতে পারবে তারা ফেরত দেবে। এর মধ্যে কিন্তু প্রায় 1,80,000 মতো তারা তখন ব্যাটিং করেছিল। 2021 সনে এসে জানুয়ারির 1 তারিখে কিন্তু ক্ষমতা পরিবর্তন হয়ে যায়। সুচিকে জেলে নিয়ে গেল এবং আর্মি পুরোপুরি ক্ষমতা দখল করে নিল মিয়ানমারের। সে একটা সেটব্যাক হয়েছে। তারপরে একটা সেটব্যাক যেটা হয়েছে ইউক্রেন ওয়ার, সেটা একটা। এরপরে আসছে আপনার যে আরাকান আর্মি পুরোপুরিভাবেই রাখাইন অঞ্চল দখল করে নিয়ে যাচ্ছে। সুতরাং এখন সমস্যা হইল এখানে অনেকগুলো পার্টি ইনভলভ হয়ে গেছে। আর একটা পার্টি হচ্ছে রোহিঙ্গা ইটসেলফ। রোহিঙ্গারা নিজেরাই কিন্তু তাদের মধ্যে দ্বিধা বিভক্ত হয়ে পড়ে এবং যারা প্রো রিপার্টিশন গ্রুপ ছিল তাদের নেতা তাকে কিন্তু তারা হত্যা করেছে। অনেকেই তারা মনে করছে তাদের ফেরত যাওয়ার এখন উপযুক্ত সময় নয় এবং অনেকে যেতেও চায়নি। তো ওদের ভিতরে অনেকগুলো ডিভিশন হয়ে যায়। সেই ডিভিশনের মধ্যে দিয়ে কিছু হত্যাকাণ্ড হয়েছে। সুতরাং এটা সব মিলিয়ে একটা পর একটা মানে ঘটনা এমনভাবে ঘটেছে যে তার ফলে এইটা পুরোপুরি হারিয়ে গেছিল। হারিয়ে যাওয়া ইস্যুটাকে প্রফেসর ইউনূস যখন গত বছর সেপ্টেম্বরে জাতিসংঘে গেলেন তখন তিনি এটাকে পুনরুদ্ধার করেছেন। তিনি বক্তব্য দিয়েছেন উত্তর জোরালো ভাষায় এবং যেহেতু উনি বিশ্বের একজন অত্যন্ত নামকরা ব্যক্তিত্ব, তার কথা সবাই শুনেছেন এবং তার সাইডলাইনে উনি 40 জন নেতার কাছে দেখা করেছেন, বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন এবং সেখানে রোহিঙ্গা ইস্যুটা প্রাধান্য পেয়েছে। তার পরিপ্রেক্ষিতে ওনার ইনভিটেশনে জাতিসংঘের মহাসচিব ঢাকা সফর করলেন। তিনি 1 লক্ষ রোহিঙ্গার সাথে ইফতারি করলেন এবং ওখান থেকে তিনি বিশ্বের কাছে রোহিঙ্গা ইস্যুটা আবার তুলে ধরলেন যে তাকে তো ওদের এইড কমে গেল ইউএস এইড থেকে তখন, এবং এর মধ্যে যে সারা বিশ্বের অন্য অন্য সমস্যার সাথে এটা কিন্তু পিছনে পড়ে গেল। এটাকে আবার পুনরায় রিভাইভ করার জন্য উনি চেষ্টা করলেন এবং ইউনিসেফ প্রস্তাব দিলেন যে একটা আন্তর্জাতিক সম্মেলন করা দরকার এই বছর। আপনার জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় একটা ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করবে রোহিঙ্গা ইস্যু নিয়ে, সো দ্যাট ওয়ার্ল্ডের ফোকাসটা যেন আবার এটার উপর আসে। সেখানে উনি চায়না ভিজিট করেছেন। চায়না ইনফ্লুয়েন্স আছে মিয়ানমারের উপরে এবং অনলি কান্ট্রি যারা আমাদের সাথে একটা চুক্তি করে দিয়েছেন, ফলো আপও করেছেন, কিন্তু নানা কারণে সেটা হয়নি, সবাই জানে কেন হয়নি। আর এখানে অনেকগুলো পার্টি এখন হয়ে গেছে। একটা হলো মিয়ানমার, একটা হলো আরাকান আর্মি, একটা বাংলাদেশ, একটা ইউএনএইচসিআর, আর একটা হলো আপনার রোহিঙ্গারা। 5-6টা গ্রুপ এখন হয়ে গেছে, এবারে স্টেক হোল্ডার হয়ে গেছে। এই সবাইকে একসাথে করে এই সমস্যার সমাধান করাটা ওটা দুর্গ ব্যাপারে দাঁড়িয়েছে। তো যেটা এখন হয়েছে, যেহেতু চায়না ভিজিট প্লাস সেপ্টেম্বরে একটা আন্তর্জাতিক সম্মেলন হওয়ার সম্ভাবনা বেশি, ইউনিসেফ সেটা চেষ্টা করছেন এবং জাতিসংঘের মহাসচিব সেটা করার চেষ্টা করছেন। এইটাকে সামনে রেখে এখন মিয়ানমারের থেকে একটা বক্তব্য দিয়েছে যে 1,80,000 নিবে, মানে কোয়ালিফাই করেছে। নিবে তো নিবে কীভাবে সেটা এখন মডালিটির ব্যাপার আছে। রাখাইনে যাবে, সে রাখাইন তো অলরেডি আরাকান আর্মির অধীনে। সুতরাং এখানে সরকার যে একটা কথা বলেছে যে এরা
একটা 80,000 কোয়ালিফাই করেছেন যাওয়ার জন্য, সেটা কিন্তু পুরনো কথা, কিন্তু এটা নতুন নয়, এটা আগে কোয়ালিফাই করেছিল কিন্তু যাওয়া হয় না বিকজ অফ যত ডেভেলপমেন্টগুলো যেটা হয়েছে। এখন হ্যাঁ, আপনি বলতে পারেন যে এটা আশা বা আশা কতটুকু আছে। এখন দেখেন, এই জিনিসটা হলো কি, বাংলাদেশের উপরে পুরোপুরি একটা অনাকাঙ্ক্ষিত একটা বোঝা। আমাদের ছোট একটা দেশ, এর ভিতরে যদি আমাদের আজকে 11 লক্ষ আসছিল, সেটা 13 লক্ষের মতো হয়ে গেছে এখন, এবং একটা আইল্যান্ড কিন্তু আমরা ওদেরকে দিয়ে দিয়েছি অলরেডি। সুতরাং এই অবস্থা, এটা তো একটা ভলকানোর উপর আমরা বসে আছি। কদিন পর দেখা যাবে যে এরা সংখ্যা অনেক বাড়বে এবং আমাদের অঞ্চলটা তা পুরো দখল করে নেবে। এবং রিফিউজি সমস্যাটা দেখেন, মধ্যপ্রাচ্যে দেখেন, ফিলিস্তিনিয়ানরা সারা বিশ্বে মানে আরব কান্ট্রির মধ্যে ছড়িয়ে পড়েছিল। সে আজকে 75 বছর পর্যন্ত তারা তাদের ফিরে যেতে পারেনি। এর ফলে যেটা হয়েছে, আজকে জর্ডানে পপুলেশন হলো, মেজরিটি হলো ফিলিস্তিনিয়ান অরিজিন, এবং লেবাননে সে একই অবস্থা, এবং এই দেশগুলো সমস্ত ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনিয়ান রিফিউজি যারা দেশে ফিরতে পারেনি বলেই। তো বাংলাদেশের জন্য এটা বিরাট একটা আগ্নেয়গিরির মতো আমি বলবো। এটা এখনও ঘুমন্ত অবস্থা আছে, কিন্তু এটাকে সমাধান করতে হবে। সেই জন্য হিসাবের এই চেষ্টা আমাদের। পরে আমি আবার আসবো জনাব শামীম কামাল। রাখাইন রাজ্য তো এখন প্রায় পুরোটাই আরাকান আর্মির দখলে। এই জটিল বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে কি ধরনের জটিলতা আপনি দেখছেন? আচ্ছা, সর্বপ্রথম আমরা একটা জিনিস বোঝার চেষ্টা করি, রোহিঙ্গাদের স্ট্যাটাসটা কি। তারা কিন্তু রিফিউজি না, তারা আইডিপি না, তারা হচ্ছে স্টেটলেস। তো আমরা ইতিপূর্বে অনেকবারই আলোচনা করেছি যে রিফিউজিদেরকে দেখার জন্য ইউএনএইচসিআর আছে, আইডিপিদেরকে দেখার জন্য আইওএম আছে, কিন্তু স্টেটলেসদের দেখার মতো কিন্তু কেউ নাই। আইডিপি বা রিফিউজিদের একটা স্বপ্ন থাকে যে একদিন তারা তাদের বাস্তবিকতা তারা দেশে ফিরতে পারবে। এখন জান্তা সরকার শুরু থেকে রোহিঙ্গাদেরকে মায়ানমারের অধিবাসী মনে করছে না, তাদের নাগরিক মনে করছে না। এমনকি এর আগে যে কূটনৈতিক আলোচনাগুলো হতো, সেখানে রোহিঙ্গা শব্দটার ব্যাপারেও তাদের প্রচন্ড আপত্তি ছিল। আমি ওয়ার্ক কোর্সে ন্যাশনাল ডিফেন্স কলেজে যতদিন আমি চাকরি করেছি, আমরা মিয়ানমারের স্টুডেন্ট এখানে আসতো, ব্রিগেডিয়ার জেনারেল সমপর্যায়ের, তারা রোহিঙ্গা কথাটা উচ্চারণ করলে ক্লাসরুম থেকে বেরিয়ে যেত। এতটাই মানে আনপার্লামেন্টারিয়ান তারা অ্যাটিটিউড দেখিয়েছে। সুতরাং তারা তাদের নাগরিক স্বীকার করে না। তাহলে এরা যাবে কিভাবে, এরা কোথায় যাবে? এখন তো জান্তা সরকার প্রচন্ড চাপে আছে, বহুমুখী চাপে, এবং তারা পতনের প্রায় দ্বার প্রান্তে। এমন একটা সময়ে যে কোনো মনোলোভা প্রস্তাব তারা গ্রহণ করবে এবং যে কোনো ধরনের বড় ধরনের প্রস্তাবে তারা রাজি হবে, এটাই বাস্তব। কিন্তু এই প্রত্যাবর্তন সম্ভব নয়। এখন দ্বিতীয়ত আসি যে রাখাইনের বর্তমান অবস্থাটা কি। কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে 17টি বড় শহরের মধ্যে 14টি দখলে নিয়েছে। এখন দেখুন যে আকিয়াব যেটা সিতে রাজধানী রাখাইনের, এখানে কিন্তু একটা মানে অদ্ভুত একটা ভূ রাজনৈতিক দ্বন্দ্ব চলছে চায়না এবং ভারতের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে। এখানে আকিয়াব বা সিতের মধ্যে 3টা শহর। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কায়াকপু হচ্ছে মিয়ানমারের অর্থনীতির পানির কল। যদি জান্তা সরকারকে অপশন দেন যে কোনটা তুমি হারাতে রাজি আছো, নেপিদো ছাড়বে কিন্তু কায়াকপু ছাড়বে না। কায়াকপু থেকে 2টা পাইপলাইনে চায়নার এনার্জি সিকিউরিটির একটা বড় তেল এবং গ্যাস রপ্তানি হয়, কোনো অবস্থাতে কায়াকপু ছাড়তে চাইবে না। এবং এই কায়াকপু দখলে রেখে, এই কায়াকপু হচ্ছে চায়নার দখলে। এখান থেকে তারা যেহেতু তেল এবং গ্যাস মানে নিজের দেশের আমদানি করে। পক্ষান্তরে এখানে যে আরেকটা আছে, আকিয়াব যে বন্দর আছে, এইটার পরিচালনার দায়িত্ব কিন্তু ভারতের কাছে। এখন এটা কেন ভারতের কাছে গুরুত্বপূর্ণ? হুগলি থেকে সিতে পর্যন্ত 539 কিলোমিটার, তারপরে এই আকিয়াব থেকে সিতে থেকে শুরু করে একদম আইজল পর্যন্ত 7 সিস্টারে একটা সেফ করিডোর ভারত তৈরি করেছে, যেটা ভারতের জন্য একটা অবিশ্বাস্য ধরনের পাওয়া। তাদের যে চিকেন নেকের যে সংশয় আছে, যেটা ঝুঁকি আছে, সেটা কিন্তু কাটিয়ে উঠেছে এই কালাদান মাল্টি মডেল প্রজেক্ট দিয়ে আপনার আইজল পর্যন্ত যে তারা রুটটা করেছে। সুতরাং কোনো অবস্থাতে ভারত আকিয়াবের এই শহরের নিয়ন্ত্রণ ছাড়তে চাইবে না। এবং এটা কিন্তু এই আন্তর্জাতিক এখন এই 3টা শহর বাদে মোটামুটি 14টি শহর রীতিমতো এখন রাখাইন বা আরাকান আর্মির দখলে। এবং আরাকান আর্মির দখলে থাকলেও
কোনো অবস্থাতে ইতোমধ্যে আপনি দেখেন মিনংলা এই কুয়ের পরে মাত্র 3টা দেশে ভিজিট করেছে, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে রাশিয়া, আর সর্বশেষ হলো বিমস্টেকে গিয়ে এখন সে যেহেতু প্রচন্ড চাপে পড়েছে, এখন ধর্ণা দিয়ে বেড়াচ্ছে একবার ভারতের কাছে এবং একবার একবার থাইল্যান্ডের কাছে। চায়নার ভবিষ্যৎ কিন্তু খুবই ক্লিয়ার। চায়নার ব্যালেন্স শিট দেখে সম্পর্ক নির্ণয় করে বা সম্পর্ক মানে চালিয়ে যায়। চায়না এক্ষেত্রে কোনোদিনই আমাদের রোহিঙ্গা প্রত্যাবর্ষণ ব্যাপারে চায়না কোনোদিন আমাদের পাশে দাঁড়াবে না। আমাদের পাশে সবাই আছে, আবার কেউই নেই, কেউ কখনো আমাদের পাশে দাঁড়ায়নি, এটাই নিশ্চিত। চায়না এখন চাচ্ছে একটা ত্রিপক্ষীয় এগ্রিমেন্টের মাধ্যমে আরাকান আর্মি, জান্তা সরকার এবং চায়না ত্রিপক্ষীয় একটা এগ্রিমেন্টের মাধ্যমে তার এই যে বিনিয়োগ 27 বিলিয়ন ডলারের বিনিয়োগকে নিশ্চিত করতে চায়। একইভাবে ভারত কালাদান মাল্টি মডেল প্রজেক্ট সহ এই যে তার যে সেফ রুট টু 7 সিস্টার্স, এইটা সে নিরাপদ করতে চায়। সুতরাং এখন চায়না বলেন, ইন্ডিয়া বলেন, তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত সংবেদনশীল একটা জায়গায় পৌঁছেছে। এবং এক্ষেত্রে শুধুমাত্র আরাকান আর্মি যদি কোনোভাবে রাজি হয় তবে কিন্তু একটা নেগোসিয়েশন আসা সম্ভব। এই জায়গাটা আমরা বড় ধরনের ভুল করছি। আমি প্রায় 2 বছর ধরে এই কথাটা বলে আসছি বিভিন্ন টক শোতে, যে বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে গিয়া আরাকান আর্মি। তো স্পষ্ট করছে যে তারা রোহিঙ্গা ফেরত নিতে আগ্রহী না। এর আগেও তো আমরা তাড়াহুড়া করে একটা সাইন করে বসেছি, যেটা নিয়ে অনেক আলোচনা আছে যে এইভাবে আপনার করাটা, এগ্রিমেন্টে সাইন করা আমাদের তখন উচিত ছিল না। আমি বারবার বলেছি মাল্টিল্যাটারাল চুক্তি ছাড়া এই মানে অদূরদর্শী একটা সিদ্ধান্ত ছিল এর আগে, যেটা করে আমরা আরো বিপদে পড়েছি। না, এক্স্যাক্টলি আমি এই কথাটা বারবারই বলে আসছি যে এখানে যেটা প্রয়োজন ছিল 1.5 ট্র্যাক ডিপ্লোমেসি আমাদের প্রথম উচিত ছিল। এখন তো আমি বললাম যে জান্তা সরকার একদম ভাগাড়ের মরা গরু, তাদের দিয়ে কোনো কাজ হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল 1.5 ট্র্যাক ডিপ্লোমেসির কথা, যেটা বলেছিলাম যে বাংলাদেশ গভর্নমেন্টের উচিত ছিল জান্তা সরকারের সাথে, বাংলাদেশ গভর্নমেন্টের উচিত ছিল আরাকান আর্মির সাথে কন্টিনিউয়াসলি সাইড বাই সাইড প্যারালালি সম্পর্কটা করা। এখন পর্যন্ত দেখেন একটা মানবিক করিডোর করার জন্য থাইল্যান্ড রিকোয়েস্ট করছে বাংলাদেশকে, চায়না রিকোয়েস্ট করছে বাংলাদেশকে, বাংলাদেশের 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ এখান থেকে যদি ডেলিগেশন পাঠায় আরাকান আর্মির সাথে সম্পর্ক স্থাপন করা যেতে পারে। প্রকারান্তে পক্ষান্তরে বলবো যে রোহিঙ্গারা বেসিক্যালি রাজাকারের চরিত্র স্থাপন করেছে। 1940-42 তারা যে ভুল করেছে অদ্যাবধিতে সেই একই ভুল করে গেল। দেখুন গত বছর 10 জানুয়ারি যখন মানে অপারেশন 1027 চালু করলো, তখন রোহিঙ্গাদের সামনে 2টা অপশন ছিল। তারা হতে পারতো বীর মুক্তিযোদ্ধা অথবা তারা রাজাকার। তারা রাজাকারিত্ব বেছে নিল। যে এই আরসা বলেন, আরিফ বলেন, আরএসও বলেন, যতগুলি রোহিঙ্গা সংগঠন ছিল তারা জান্তা সরকারের সাথে মানে আরাকান আর্মির সাথে বিট্রে করলো। ওখানে গিয়ে ট্রেনিং করেছে, 300 অস্ত্র লোকজন নিয়ে ভেগে চলে গেছে। সো এমন একটা অবস্থা হয়ে গেছে, পুরো পৃথিবী জোড়া রোহিঙ্গারা এখন রাজাকারের জাতি হিসেবে পরিচিত হয়েছে। এর মধ্যেও দেখুন প্রত্যেকটা অপরচুনিটি, প্রত্যেকটা দুর্যোগ কিন্তু একটা অপরচুনিটি তৈরি করেন। অ্যান্টনি গুতেরাস যে অ্যাপিলটা সর্বশেষ করছেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার কথা ছিল আই অ্যাপিল ফর এভরি এফর্ট টু ট্রান্সফর্ম দিস ট্র্যাজিক মোমেন্ট ইনটু অ্যান অপরচুনিটি ফর দ্য পিপল অফ মায়ানমার। এটা কখন করেছে? এই গত যে ভয়ঙ্কর যে ভূমিকম্পটা হলো রিক্টার স্কেলে যেটা 7.7 ম্যাগনিটিউডের ছিল, এই ভয়াবহ পরিস্থিতির কারণে এখন জাতিসংঘ থেকে শুরু করে সকল দাতা সংস্থা তারা মিয়ানমার জান্তা সরকারকে চাপ দিয়েছে এবং জান্তা সরকার একটা প্রস্তাব দিয়েছে একটা অস্থায়ী সিজফায়ারের জন্য। এবং গতকালকে মিয়ানমার এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রীরা তারা মিয়ানমারে গিয়েছেন কিভাবে একটা সমাধান বের করা যায়। এখানে বাংলাদেশের পক্ষ থেকে যে কথাটা বলা হলো যে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়া হবে আর তাতে আমরা খুশিতে লাফাতে লাফাতে চলে আসলাম, এটা একটা ঐতিহাসিক একটা মিস্টেক। এটা কোনোভাবেই এটা বাস্তবায়ন হবে না। এর মধ্যেও দেখুন এই গত যে বড় ধরনের ভূমিকম্প হলো সেখানে প্রায় 3,145 জন নিহত হয়েছে, প্রায় 4,500 মানুষ হতাহত হয়েছে এবং 200 মানুষ নিখোঁজ হয়েছে। এমন একটা পরিস্থিতিতে যখন লেজে গোবরে অবস্থা, তখন কিন্তু জান্তা সরকার
চায়না বলেন, থাইল্যান্ড বলেন, তারপরে ইন্ডিয়া বলেন, সবার পায়ে পায়ে ধরে বেড়াচ্ছে। ওয়ারেস বাংলাদেশের উচিত ছিল যদি ইউএলএ বা আরাকান আর্মির সাথে যোগাযোগ করে একটা ভালো একটা বন্দোবস্ত, তারা যদি সম্মত হয় আমরা একটা প্রস্তাবে দিতে পারি। দেখুন, চায়নার জন্য মিয়ানমার যেমন ওয়ানলি গেটওয়ে, ওকে, একদিন না একদিন আরাকান স্বাধীন হবেই, রাখাইন স্বাধীন হবেই, তাহলে সেক্ষেত্রে রাখাইনের কিন্তু কোনো অপশন নেই, বাংলাদেশ তার একমাত্র প্রতিবেশী আদার দ্যান বে অফ বেঙ্গল। সুতরাং বাংলাদেশকে ফিরতে হবে। এমন একটা পরিস্থিতিতে এখনো যদি বাংলাদেশ এমন একটা পদক্ষেপ নেয়, একটা কৌশল স্ট্র্যাটেজি ফলো করে যে ঠিক আছে, যা হবার হয়েছে, আমরা তোমাদের পাশে সকল ধরনের সহযোগিতা নিয়ে দাঁড়াতে চাই, নৈতিক সাপোর্ট থেকে শুরু করে অর্থনৈতিক সাপোর্ট থেকে শুরু করে যা প্রয়োজন তোমাদের পাশে দাঁড়াবো, তোমরা শুধু রোহিঙ্গা প্রত্যাবর্ষণের ব্যাপারে একটা সমঝোতা আসো। এখানে একটা আশার আলো তৈরি হতে পারে। একটা কথা আমি সুস্পষ্ট বলতে চাই, পররাষ্ট্রনীতিতে অল্ট্রুইজম বলে কোনো কথা নাই, এটা আমরা বারবার বলেছি। কোন দেশ আমাদের স্বার্থ দেখতে আসবে না, আমাদের এটা হাতের কাছে, জাস্ট 2-3 ঘন্টার মধ্যে আরাকান আর্মি বা ইউএল এর কাছে আমাদের 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 মানে দূত যেতে পারে, তাদের কাছে প্রস্তাব দিতে পারে, এবং তারা এই প্রস্তাবের জন্য লুফে নেওয়ার জন্য ওয়েট করছে। কিন্তু আমরা এতটাই অর্বাচীন, এতটাই অপরিপক্কতা, এতটাই অপেশাদার আচরণ করছি গত 2 বছর ধরে এই প্রবলেম শুরু হওয়ার পর থেকে। আমি বিস্মিত হয়ে যাই, যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, যারা এই কাজগুলি করেন, তাদের কি আসলে জ্ঞানের অভাব, নাকি পেশাদারিত্বের অভাব, নাকি তার দেশদ্রোহী? আমি কোনোভাবে বুঝি না। জি জনাব আব্দুল আওয়াল, মিয়ানমারে চীন, জাপান, ভারত সহ যেসব দেশের বিপুল বিনিয়োগ রয়েছে, সেসব দেশের সঙ্গে বাংলাদেশেরও খুবই ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই বন্ধুত্ব বাংলাদেশে রোহিঙ্গা প্রত্যাবাসনে কতটুকু কাজে লাগাতে পারছে, বিস্তারিত শুনবো আপনার কাছে, তবে ছোট্ট একটি বিরতির পর। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের আবার স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে। আমরা ফিরছি আলোচনায়। জনাব আব্দুল আওয়াল, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, মিয়ানমারের সবচেয়ে বেশি বিনিয়োগ আছে চীন, জাপান এবং ভারতের। এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অনেক পুরনো। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ এই বন্ধুত্বকে কতটুকু কাজে লাগাতে পারছে? ধন্যবাদ। না, বন্ধুত্ব আমাদের সাথে যাদের আছে, বাইলেটারালি যে আমাদের যে বন্ধুত্ব, তো এইটা তো একটা স্বার্থের উপরে ভিত্তি করে, আমাদের স্বার্থ এবং আমাদের যে বন্ধু জাপান হোক, চীন হোক, তারপরে আপনার ভারত হোক, তো সেই কোয়েশন সেখানে। আর মায়ানমারের সাথে ওই একই দেশের যখন তাদের বন্ধুত্ব, সেটার ইকুয়েশন আবার তাদের স্বার্থের ইকুয়েশন। তো এখন যে যদি এই যখন এই দুইটা পক্ষের ভিতরে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন চলে আসে, তখন তাদের যে সিদ্ধান্ত নেওয়া, সেটাও এগেইন তারা নেবে তো তাদের স্বার্থের উপরে ডিপেন্ড করে। তো যার ফলে এই ধরনের একটা সমস্যা যেটা হয়েছে, যেটা আমরা রোহিঙ্গাদের যে আশ্রয় দিয়েছি, সেখানে অর্থনৈতিক, আমাদের যে পরিবেশগত, আমাদের নিরাপত্তা, কোনো কিছুর আমরা দিকে নজর দেইনি। শুধুমাত্র এক্সট্রিম হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এটার জন্য আমরা আশ্রয় দিয়েছি। যার ফলে যে স্টেট টু স্টেট রিলেশনশিপের যে ডিনামিক্সগুলো থাকে, এই ডিনামিক্সগুলো তো এখানে কাজ করছে না। আমরা যেভাবে যে মোরাল হাইগ্রাউন্ড থেকে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এই সমস্যাটা আমাদের উপরে টেনে এনেছি। বাকি আমাদের বন্ধুরা, তারা যখন এটার উপরে ডিল করবেন, তারা তো তাদের দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং ভূরাজনৈতিক যে স্বার্থ, সেটার উপর দেখবেন। তো সেই হিসাবে আপনাদেরকে দেখতে হবে। ভুল করেছি আমরা, তো একের পর এক তাদেরকে আসতে দিয়েছি। মানে আপনার 1 লাখ, 2 লাখ, 3 লাখ বলেই ক্ষান্ত হয়নি তো, আমরা তো একদম 10 লাখ, 12 লাখ পর্যন্ত আসতে দিয়েছি, অবাধে আসতে দিয়েছি তাদেরকে। যে সেটা অন্য দেশ আপনার বর্ডারে সাউন্ড গ্রেনেড চালিয়েছে যাতে তারা ভিতরে ঢুকতে না পারে। এমনকি ভারত থেকেও কিন্তু আমাদেরকে এখানে পুশিং করানোর চেষ্টা করা হচ্ছে, মানে ভারতে যারা আশ্রয় নিয়েছিল তাদেরকেও আমাদের এখানে পুশিং করে। রাইট। তো এটা আমাদের এটা এই জিনিসটা ভালোভাবে দেখতে হবে, কারণ এই
গত জুলাই থেকে ওই প্রথমে যে ফ্লাড গেট, সেটা তো জেনোসাইডাল একটা সিচুয়েশনে আমরা আশ্রয় দিয়েছি, সেটা ভালো মন্দ যাই হোক সেটা হয়ে গেছে। কিন্তু এখন এই যে গত জুলাই থেকে প্রায় 80 থেকে 1 লাখ চলে এসছে, যখন এই আরাকান আর্মির তাদের এই অগ্রযাত্রা চলেছে, এই আন্ডার দ্য ওয়াচ অফ আরাকান আর্মি। তো এই যে 80 থেকে 1 লাখ লোক চলে আসলো, তো এটা তো আমাদের দেখতে হবে। এটা আমরা তো আমাদের ডিক্লেয়ার্ড পলিসি যে আমরা একজনকে ঢুকতে দেব না, তারপরে ঢুকে গেছে। তো এটা আমাদের দুর্বলতা, এটা আমাদের ব্যর্থতা, এটা আমাদেরকে সেইভাবে দেখতে হবে। তো আপনার যে মূল যে প্রশ্ন যে ওই দেশগুলো তারা কি করবে, তো তারা তাদের যে স্বার্থ আছে সেটাই তারা করবে। এখন আমাদের যে অবস্থানটা, এটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। যেমন আজকের যে বিষয়টা আপনি আলোচনা করছেন, এটা আমার মনে হয় একটু মিসপ্লেসড হাইপ এটা হয়ে যাচ্ছে। কারণ যে ডিক্লারেশনটা ওখানে হয়েছে, ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে মায়ানমারের জান্তা প্রধান উনি তো আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন ওনাদের পক্ষ থেকে, সেটা বৈঠকটা হয় নাই। এটা আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা ভালো হয়েছে যেটা হয় নাই, যে কোনো কারণেই হোক। কারণ এই মায়ানমার কিন্তু এই সমস্ত পিয়ার এক্সারসাইজে দে আর ভেরি এক্সপার্ট, ফার এড অফ আস। তো ওই জায়গায় এই ধরনের হয়তো এই যে ডিক্লারেশনটা এখন হয়েছে, এটা নতুন কিছু না। এটা ওই 2020 থেকে শুরু করে 5 বছর পরে আপনার এই ডিক্লারেশন, তো এগুলো তো আগেই হয়েছিল, এগুলো নতুন ডিক্লেয়ার করার কিছু নাই। কিন্তু জান্তা প্রধানের সাথে যদি একটা মিটিং হতো মাননীয় চিফ অ্যাডভাইজারের, তখন দেখা যেত এটা একটা বিরাট ব্রেকিং নিউজের মতো দেওয়ার চেষ্টা করতো, যেটা আমাদের স্বার্থের জন্য অনুকূল হতো না। সেটা ভালো হয়েছে যে সেটা হয় নাই। তো যেটা বলেছে তাদের যে বক্তব্য, সেটা হচ্ছে 1,80,000 ফিট টু রিটার্ন টু মায়ানমার। এটা তো রিপেট্রিয়েশনের কোনো কথা তো এখানে হচ্ছে না, এটা ফিট টু রিটার্ন। বাকি 70,000-এর চলছে। একটাই শুধু এখানে জিনিস যে হাই রিপ্রেজেন্টেটিভ যেটা এমফেসাইজ করেছেন যে বাকি 5.5 লাখ এটা যাতে তাড়াতাড়ি শেষ করা হবে। অ্যাটলিস্ট দ্য স্টেট অফ মায়ানমারের সাথে তো আমাদের একটা সম্পর্ক আছে। তো সেই যে প্রক্রিয়াটা, যেটা 8 লাখ যেটা আছে, সেটা ওই যে আমাদের ইনস্ট্রুমেন্ট যেটা আমরা সাইন করেছিলাম, ইট ওয়াজ ব্যাড। বাট একটা সফলতা আমি যেটা বলবো, যে অ্যাটলিস্ট ওই ইনস্ট্রুমেন্টের 4টে ইনস্ট্রুমেন্টের থ্রুতে মায়ানমারের মতো একটা ধুরন্ধর একটা প্রতিবেশী, তারা যেটা স্বীকারই করতো না যে এই লোকগুলো মায়ানমারের, অ্যাটলিস্ট এটা রিকগনিশন পাওয়া গেছে যে 8 lakhs দে বিলং টু মায়ানমার। এই একটা রিকগনিশন পাওয়া গেছে। এখন একটাই শুধু আমাদের চাওয়া যে আপনারা এই এক্সপিরিয়েন্সলি এই লিস্টটা আপনারা ভেরিফিকেশন শেষ করেন, ভেরিফাইড। আর রিপেট্রিয়েশন যেহেতু আমরা অলরেডি আলোচনা করলাম, এখানে একটা কমপ্লেক্স সিচুয়েশন আমরা আছি। আমরা মায়ানমারের যে জান্তা, এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, বাকিরা একমত নাও হতে পারেন। আরাকান মায়ানমারের যে তাতমডু ইজ ওল্ডার দেন দ্য মায়ানমার। এই তাতমডুকে ঘিরেই মায়ানমারে জন্ম হয়েছে, এবং তারপরে যা কিছু হচ্ছে সব এই তাতমডুর বদৌলতে হচ্ছে। একটা বিরাট শক্তি এখানে আরাকান আর্মি যেটা, এটা আবার এই আরাকান আর্মি আবার ইজ ওল্ডার দেন দ্য উলা, এই ইউনাইটেড লিগ অফ আরাকান, তাদের যে পলিটিক্যাল উইং আছে তার চেয়ে পুরনো হচ্ছে আরাকান আর্মি। তো এই দুইটা অত্যন্ত শক্ত প্রতিষ্ঠানের সাথে আমাদেরকে নেগোশিয়েট করতে হচ্ছে। তো এখন এই যে আপনার যে আরাকানের এখন যে গ্রাউন্ড রিয়ালিটি, 14টা প্রদেশ তারা এই টাউনশিপ তারা নিয়ে নিল একদম ঝটিকার গতিতে, কিন্তু থামলো কোথায় গিয়ে, যখন চাইনিজ হার্টল্যান্ড চলে আসলো, কিওপচু এবং ওই এরিয়া যেখানে চাইনিজ ইনভেস্টমেন্ট, পাইপলাইন অ্যান্ড কিওপচু ডিপ সি পোর্ট, তারপর এসিজেড, ওই জায়গায় গিয়ে তো তাদেরকে থামতে হবে। বিকজ চায়না প্লেজ বোথ সাইড, তারা জান্তার সাথেও আছে, তারা আরাকান আর্মির সাথেও আছে। এখানে একটা মিটিং ছিল আপনার, যখন এই আরাকান আর্মি যখন এই কালাদান মাল্টিমোডাল প্রজেক্ট, এটা আমার বিশ্লেষণ, এই প্রজেক্ট কোনোদিনই ভায়াবল ছিল না,
কোনোদিনই ভায়াবল হবেও না। তারা কিন্তু এটাকে মোটামুটি নষ্ট করে ফেলেছে, যা ইনফ্রাস্ট্রাকচার ছিল সবই নষ্ট করে ফেলেছে। তা এখন সিতুয়ে পোর্ট যেটা, সেটা এখন তো যদি সিতুয়ে নিয়ে নেয় সেটা একটা আছে। আর হলো যে ওয়েস্টার্ন কমান্ড যেটা, সেটা কলাপস যদি করে, আর একটা নেভাল বেস যেটা আছে ওটা যদি নিয়ে নেয়, তাহলে কিন্তু সম্পূর্ণ জিনিসটা অন্যদিকে চলে যাবে। তো এই পরিপ্রেক্ষিতে এখানে হলো যে হোয়াট রোল চায়না প্লে। আপনাকে তো পরে আমি আবার আসবো। জি ধন্যবাদ। থ্যাংক ইউ। জনাব এম শফিউল্লাহ, একদিকে জান্তা সরকার, অন্যদিকে আরাকান আর্মি, বাংলাদেশের আসলে কার সঙ্গে নেগোসিয়েশন করা উচিত? $1 মিলিয়ন কোশ্চেন। এটা আমি বারবার বলছিলাম এর আগেও বিভিন্ন চ্যানেলে, যে আমাদের এখন একটা সংকটের ভিতরে আছি। এমনি তো মিয়ানমার জনতার সাথে কথা বলাই ডিফিকাল্ট, কারণ এটা আপনাদের অনেকেই জানা উচিত যে বাংলাদেশ স্বাধীনতার পরে প্রথম যে দূতাবাস আমাদের ভারতের পরে কিন্তু নেপালে, এতে মিয়ানমারে আমরা ওপেন করি। এবং বাংলাদেশের সবচেয়ে প্রবীণতম আপনার যে রাষ্ট্রদূত, ডিপ্লোম্যাট খাজা কায়সারকে সেখানে পাঠানো হয়েছিল। এই জন্য যে আমাদের দুটো নেপার, একটা ভারত, একটা হলো মিয়ানমার। তো মিয়ানমারে আমাদের দ্য বেস্ট অফ আওয়ার ডিপ্লোম্যাট, সিনিয়র মোস্ট, উনি চায়নাতে অ্যাম্বাসেডার ছিলেন পাকিস্তান আমলে, তাকে পাঠানো হয়েছিল। সুতরাং চায়না মিয়ানমারের ডায়নামিক্সটা বুঝতে হবে। মিয়ানমার ইজ এ ক্লোজ সোসাইটি। যতই আপনি চেষ্টা করেন সে ড্যান করা খুবই মুশকিল। সমস্যার সমাধান আমাদের একার হাতে না। এখানে আমি তো বলছি 5-6টা পার্টি অলরেডি আছে, হয়ে গেছে। এবং সবচেয়ে বড় পার্টি কিন্তু এখানে রোহিঙ্গা ইটসেলফ, তারা যেতে চাইবে কিনা এই অবস্থার ভিতরে, এটা একটা বিরাট ব্যাপার। আপনি তো জোর করে পাঠাতে পারবেন না সে। আর যে আরাকান আর্মির সাথে যে আমাদের সম্পর্ক হয় না, এটা সঠিক নয়। এটা আমাদের বিভিন্ন চ্যানেলে আরাকান আর্মির সাথে আমাদের চ্যানেল এস্টাবলিশ করা আছে। এখন কথা হলো আরাকান আর্মিও তো নট ফেভারেবলি ডিসপোজ টুয়ার্ডস দিস রোহিঙ্গা। কারণ রোহিঙ্গা তো আপনার যে 131টা গোত্র কিন্তু এনলিস্টেড ইন দ্য কনস্টিটিউশন অফ মিয়ানমার অ্যাকসেপ্ট রোহিঙ্গা কমিউনিটি। সুতরাং এদের প্রতি তো কমন একটা ব্যারিয়ার আছেই। এই অবস্থার মধ্যে যে দেখেন এখানে আরাকান আর্মির প্রেশারে কিন্তু অনেক মিয়ানমারের অনেক লোক ঢুকে পড়ে। আমরা ওরা আলাপ করি, আমরা ওদের ফেরত পাঠাই। তো এটা তো আমাদের বর্ডার আমাদের আছে, এটা বুঝতে হবে। এই বর্ডারের পর্বত পাহাড় একটা মানে অঞ্চল, সমতল ভূমি না, অনেক বিভিন্ন ধরনের ট্রাইবাল গ্রুপ দুই দিকেই আছে। সুতরাং আমরা জটিল সমস্যার ভিতরে আরাকান আর্মির সাথে যে আমাদের যোগাযোগটা আছে, এটা আমরা অফিসিয়ালি আমরা স্বীকারও করেছি, আমাদের আছে, সেটা চলছে প্যারালাল। তো এখন কিন্তু আরাকান আর্মি এমন পজিশনে নাই যে তাই তাদের যে নেগোশিয়েট করবে, কারণ তারা তো নিশ্চয়ই কোনো স্বাধীনতা ঘোষণা করেনি। তাদের তো শুধু ল্যান্ড ফোর্স দিয়ে তারা দখল করে রাখছে। তাদের কাছে তো যুদ্ধের অন্যান্য সরঞ্জাম যে তা তো ওদের কাছে নাই। এবং সেটা এরা কতদিন পর্যন্ত এভাবে থাকবে সেটাও আপনাকে বলতে পারছি না। আর আরাকানের যেটা হলো যে কি একটা কোস্টাল রিজিয়ন, সেখানে দুটো প্লেয়ার অলরেডি আছে। চায়না কিন্তু $3 বিলিয়ন খরচ করে পাইপলাইন করে এখানে নিয়ে গেছে, এবং তাদের একটা আউটলেট, বিরাট আউটলেট। চায়নার সবচেয়ে বড় স্টেক হলো ওখানে। ভারত চেষ্টা করছে কালাদার দিয়ে যাওয়ার জন্য, সেটা হয়নি এখন পর্যন্ত। কারণ তারা অল্টারনেটিভ 4টা করিডোর বাংলাদেশের ভিতর দিয়ে পেয়ে গেছে। দেখতে হবে এখানে অল্টারনেটিভটা কি। 10 বছরে যেহেতু আপনার $1 বিলিয়ন খরচ করেও কিন্তু ইন্ডিয়া কালাদার প্রদান করতে পারেনি। আর আমাদের বিগত সরকার 1 বছর 2-3 বছরের মধ্যেই ভারতকে 4টা করিডোর দিয়ে দিয়েছে বাংলাদেশের মধ্য দিয়েই। সুতরাং এখন যেটা উদ্দেশ্য হলো বাংলাদেশের, যে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স করে এটাকে রিভাইভ করা, একটা বিশ্বের নজরে রাখা যে এই সমস্যার ভিতরে আমরা আছি, এটা সমাধান, সবাই সহযোগিতা চাই আমরা এটা সমাধানের জন্য। ইভেন যে সদ্য সমাপ্ত বিমস্টেক, সেখানেও প্রসিডেন্ট অ্যাপিল করেছেন 7টি রাষ্ট্রের কাছে যারা মেম্বার, যে আমরা আন্তর্জাতিক সম্মেলন করব, সেখানে আমরা আপনাদের সহযোগিতা চাই। এবং আসিয়ার যে কান্ট্রিগুলো আছে সেখানেও অল্প বিস্তর রোহিঙ্গারা আছে, ওদের সাথেও আমাদের সম্পর্ক আছে।
ওদের সাথেও কিন্তু এই ব্যাপারে আলাপ হচ্ছে ও এটা চলছেই। কারণ আমাদের তো এটাকে রিভাইভ এমন অবস্থা রাখতে হবে যেন দৃষ্টির অগোচর যেন চলে না যায়। সমস্যার সমাধান কখন হবে? কারণ নোবডি ক্যান সে দিস থিং and there are so many developments are taking place even inside Bangladesh। আমাদের ভিতরে তো কত ডেভেলপমেন্ট হচ্ছে। সুতরাং এখন যে কেউ বলতে পারবে না যে কতদিনে যাবে, এবং 1,80,000 কিন্তু কোয়ালিফাই করেছে বলছে, নিবে বলে বলছেন, এবং সেটা মোডালিটি কীভাবে হবে তাকে ওয়ার্কআউট করতে হবে। সুতরাং এটা একটা বিরাট একটা লং এক্সারসাইজ। সরকার যেটা করেছে, একজন ডিপ্লোম্যাট আমাদের তো এবল ডিপ্লোম্যাট, উনি এতদিন ইউনাইটেড নেশনসে ছিলেন, ডক্টর খলিলুর রহমান, তাকে স্পেসিফিক দায়িত্ব দেওয়া হয়েছে এটাকে ফোকাস রাখার জন্য, এবং সেই চেষ্টা চলছে সো দ্যাট উই ক্যান কিপ ইট ইন ফোকাস। এটা যেন আমাদের আমার যেন হারিয়ে না যায়, এই চেষ্টাই চলছে। জি, আমাদের আলোচনা শেষ করে জনাব শামীম কামাল, সেফ হেভেন, বাফার স্টেট সহ নানান প্রসঙ্গ এবং আলোচনার সামনে আসছে। এমন বাস্তবতায় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান কি হতে পারে? আচ্ছা, তার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি আসলে এখানে পক্ষগুলি কারা কারা। এখন দেখুন যে আপনার মিয়ানমারের যে প্রবাসী সরকার আছে অং সান সুচির নেতৃত্বে এনএলডির, তারা কোনো কাজই করতে পারছে না বা তাদের কোনো কার্যক্রম করা সম্ভব না। কেননা এই মিয়ানমারের যে প্রবলেমটা, এটা কিন্তু বামার এবং অবামারদের মধ্যে। কেন্দ্রে আছে বামার, যেটা এনএলডি বা অং সান সুচি সহ যারা আছেন, আর এই পেরিফেরিতে হচ্ছে সব প্রভিন্স। এই প্রভিন্স গুলি কিন্তু হচ্ছে এখন তাদের দাবি দাবা এখনো স্পষ্ট না। যদি তারা আজকে সুস্পষ্ট একটা দাবি নিয়ে স্বাধীনতা নিয়ে এগোতো, তাহলে হয়তো এতদিন একটা ফলাফল পাওয়া যেত। তারা খুবই কনফিউজড, এবং একমাত্র এখন কিন্তু মানে যুদ্ধের মহানায়ক হচ্ছেন গিয়ে জেনারেল নায়াং, যিনি আরাকান আর্মির মানে সর্বাধিনায়ক। এখন তাহলে এখানে তিনটা পক্ষ, একটা হচ্ছে প্রবাসী সরকার, জান্তা সরকার। এই দুইটা পক্ষ কিন্তু একেবারেই এখন অকার্যকর, তাদের কোনো সক্ষমতা নাই, এবং বাকি থাকলো হচ্ছে আপনার আরাকান আর্মি বা ইউএলএ। আচ্ছা, এখন প্রতিবেশী দেশের মধ্যে ভারত যেটা করছে, ভারত কিন্তু তার জো অঞ্চল নিয়ে প্রায় 2 লক্ষ স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে একটা বড় সমস্যা আছে, যেটা খ্রিস্টান রাষ্ট্র বা এই ধরনের কথাবার্তা বিভিন্ন সময় বলে আসছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা পদ্ধতিগতভাবে আমরা যেভাবে এগোচ্ছি, আমরা কি দেখবো যে ফলাফলটা কি, 2017 সালের পরে একজন রোহিঙ্গাকে পাঠাতে আমরা পারিনি। এইটাই হচ্ছে বাস্তবতা। আপনি যত এফোর্ট নেন না কেন, প্রফেসর ইউনূসের মতো এত বড় মাপের একজন বিশ্ব প্রভাবক নেতা, যেখানে অ্যান্টনিও গুতেরেস 4 দিন থেকে গেলেন, অত্যন্ত বড় বড় সুন্দর সুন্দর ভবিষ্যৎ সুন্দর কথা, স্বপ্নের কথা বলে গেলেন, আগামী বছর ওখানে ঈদ করবেন। এগুলি কথা শুনতে খুবই ভালো লাগে, বা আমরাও আশা করি এরকম একটা ঘটনা ঘটুক। কিন্তু এটা হচ্ছে একেবারে মানে অলিক একটা বিষয়, যেটা বাস্তবায়ন করা প্রায় অসম্ভব একটা বিষয়। তাহলে এখানে পদ্ধতিগত বিষয়টা কি, সেইটা গুরুত্বপূর্ণ। পদ্ধতিগত ব্যাপার হলো এখানে ইউএন ইন্টারভেনশন প্রয়োজন। জাতিসংঘের সাধারণ পরিষদে এটা প্রস্তাব আকারে রেজুলেশন আনতে হবে, নিরাপত্তা পরিষদে পাস করতে হবে, তারপরে একটা সেফ জোন বা একটা প্রোটেক্টেড এরিয়া তৈরি করতে হবে, এবং তারপরে ফোর্সফুলি এইসব মানে রোহিঙ্গাদের ওখানে ফেরত পাঠাতে হবে। এবং সেক্ষেত্রে সবার আগে যার মতামতটাকে সবচেয়ে বেশি মানে গ্রহণযোগ্য বা কার্যকরী ভাবে নিতে হবে, সেটা হচ্ছে ইউএলএ বা আরাকান আর্মি। তারা কিন্তু এটা দিতে রাজি আছে, এবং এক্ষেত্রে সবচেয়ে বড় যে সহায়ক শক্তিটা বাংলাদেশের যে পক্ষে দাঁড়াতে পারে, সেটা হচ্ছে চায়না। চায়নাকে যদি আমরা কনভিন্স করতে পারি, যেটা খুবই ডিফিকাল্ট, এবং চায়না কোনোদিনই তার স্বার্থের সামান্যতম ব্যাঘাত ঘটিয়ে বাংলাদেশকে সহযোগিতা করবে না। চায়না ইতোপূর্বে অনেকবার ওখানে লোক পাঠিয়ে, মোবাইল পাঠিয়ে, লোক পাঠিয়ে, এগুলি ছলচাতুরি নাটকীয়তা ছাড়া কিচ্ছু নয়। জাতিসংঘের ইন্টারভেনশনের মাধ্যমে আমরা যদি ওখানে একটা সেফ জোন করতে পারি এবং সাধারণ পরিষদে বিল এনে নিরাপত্তা পরিষদের সম্মতি নিয়ে করতে পারি, তবেই শুধুমাত্র রোহিঙ্গা প্রত্যাবর্ষণ সম্ভব। নতুবা একেবারে ফুল স্টপ। আমার মতামত, আমার জ্ঞান, আমার সামান্য শিক্ষা যতটুকু পেয়েছি, তাতে আমি স্পষ্ট বলতে পারি রোহিঙ্গা প্রত্যাবর্ষণ একেবারেই ঝুলে গেল। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, মানবিক কারণে নির্যাতনের শিকার হওয়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে অর্থনৈতিক, সামাজিক, পরিবেশগত এবং নিরাপত্তাজনিত বহুমুখী সংকটে পড়েছে বাংলাদেশ। রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো না গেলে নিরাপত্তাহীনতার এই ঝুঁকি ছড়িয়ে পড়তে পারে দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বে। সুতরাং মানবিক দৃষ্টিভঙ্গির পাশাপাশি বৈশ্বিক নিরাপত্তার স্বার্থে রোহিঙ্গা প্রত্যাবাসনের সংশ্লিষ্ট দেশগুলোকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে।
জান্তা সরকারের পাশাপাশি আরাকান আর্মির সঙ্গেও বাংলাদেশকে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। রোহিঙ্গা ইস্যুকে বৈশ্বিক আলোচনার টেবিলে জোরালোভাবে ধরে রাখতে হবে। আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে সম্ভাব্য সব ধরনের সুযোগ কাজে লাগাতে হবে। বাংলাদেশকে বিশেষ কৌশল নিয়ে এগোতে হবে। এমন পরামর্শগুলি উঠে এসেছে আজকের আলোচনায়। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।